একটা প্লেন 1 ঘন্টা ধরে আকাশ উড়ে বেড়াচ্ছে। এটিসি যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। এরপরে ইমার্জেন্সি সিস্টেম চালু হয় এবং দুটো ফাইটার জেট প্লেনটার আশেপাশে চলে যায় দেখার জন্য যে আসলে প্রবলেমটা কি হয়েছে, কোনো যোগাযোগ কেন নাই। তারা যেয়ে দেখলো দুইজন পাইলটের মধ্যে একজন পাইলট কন্ট্রোল প্যানেলের উপর হয়ে পড়ে আছে, আরেকজন পাইলট নাই। তাহলে কি হাইজ্যাক হলো প্লেনটা? আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আমি নিশাত ফ্রম দ্য ইজিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ঢাকা ফাইলসের নতুন এপিসোডে। কনফিউজ ছিলাম যেখানে আসলে আমি ঢাকা ফাইলস করব নাকি অন্য কোনো নাম দিব, যেখানে শুধু আমরা প্লেন রিলেটেড গল্প বলবো। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আপনার কি মনে হয়। If you're my old subscriber, thank you so much guys for listening me again, and to my new subscriber, thank you so much guys for subscribing me. আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা হরর স্টোরিজ নিয়ে কথা বলি, ট্রু মার্ডার স্টোরিজ নিয়ে কথা বলি, and this is our new edition, so welcome. Let's start our today's story. 13ই অগস্ট 2005, খুব বেশি একটা আগের কাহিনী না, এটা 9টা বাজে তখন। ফ্লাইট 522 রওনা দেয় লন্ডন থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে। তো তারা যখন টেক অফ করে তার কিছুক্ষণ পরে তাদের কাছে মনে হয় যে একটা লাউড ব্যাঙ্গিং নয়েজ আসতেছে পিছনের ডোর থেকে। ক্রু মেম্বার্সরা যায়, চেক করে এবং দেখে যে লক হেডটা আছে ওইটা ফ্রোজ হয়ে আছে। তো প্লেন তো অনেক সেন্সিটিভ জিনিস, ছোটোখাটো প্রবলেম হলেই জিনিসটা আর কি অনেক বড় কিছু হইতে পারে, এই চিন্তা করে ক্রু মেম্বার্সরা ক্যাপ্টেনকে জানায় এবং ক্যাপ্টেন ডিসাইড করে যে তারা সামনের যে এয়ারপোর্টটা আছে সেখানে ল্যান্ড করবে অ্যান্ড একটা থরো একটা ইনভেস্টিগেশন যাতে হয়ে যায় প্লেনটার। তার নামে এবং সেখানে ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং ওই জন্য ক্রু মেম্বার্সরাও চলে যায় ওখান থেকে এবং প্লেনের আর কি ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশনসের দায়িত্বে ছিল 44 বছর বয়সী অ্যাথেন্স। সে 6 বছরের জন্য নাকি 6 মাসের জন্য একটা কন্ট্রাক্টে আর কি তাকে নিয়েছিল। এই ফ্লাইট 522 হেলিওস ফ্লাইট নাম ছিল আর কি এটার। সে সব কিছু চেক করবে। তো চেক করার আগে প্রেশারাইজেশন মুড যেটা সেটাকে সে ম্যানুয়াল করে, অটো থেকে ম্যানুয়াল করে। যখন প্লেন ফ্লাই করে তখন এটাকে অটো করা হয়, যাতে অ্যালটিটিউডের সাথে ভিত্তি করে কেবিনের ভেতরের যেই এয়ার সাপ্লাই বা এয়ার প্রেশারটা ওইটা যাতে নর্মাল থাকে, মানে দুটোর ব্যালেন্স যাতে করতে পারে। আর যখন ম্যানুয়াল হয় তখন ম্যানুয়ালি পাইলটকে আবার ওটাকে ফিক্স করে নিতে হয়। আর যখন নিচে থাকে প্লেনটা ইন্সপেকশনের জন্য তখন এটাকে ম্যানুয়াল মোডে নিয়ে আসা হয়। সে সব কিছু চেক করে এবং সে একটা রিপোর্ট দেয়। নো নোন ডিফেক্টস, নো লিকস, নো অ্যাবনর্মাল নয়েজেস। ফ্লাইট 522 আবার উড়ার জন্য পারমিশন পায়, উড়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেন হিসাবে সে আবার আর কি টেক অফ করার প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। 14 তারিখে 3টার সময় ডিসিশন হয় যে তারা আবার ফ্লাই অফ করবে। 5টার দিকে কেবিন ক্রুরা চলে আসে, পাইলটস চলে আসে এবং ভেতরে সব কিছু চেক করা স্টার্ট হয়ে যায়। প্লেন চালু করার প্রথমে যে ইনিশিয়াল চেকিংটা পাইলটস মিলে করে এবং ক্রু মেম্বার্সরা। প্লেনটা ছাড়ার কথা ছিল 6টার সময়, কিন্তু সব কিছু চেক করতে করতে 6টা 7 বেজে যায় এবং খুব তাড়াহুড়া করে প্লেনটাকে টেক অফ করে। প্লেনের পাইলটের দায়িত্ব ছিলেন দুইজন, একজন হচ্ছে হ্যান্স আর আরেকজন হচ্ছে প্যাম্পসই বলি, পরেরটুকু খুব কঠিন। তো এরা দুজন না খুবই দক্ষ পাইলট বলতে পারেন। দুজনেরই 23,000 আওয়ার্স চালানোর মতো এক্সপিরিয়েন্স আছে, দুজনই অনেক দক্ষ। কিন্তু হান্স, সে জাস্ট 3 মাস আগে আরেকটা কোম্পানি থেকে ফায়ার হয়েছে, কারণ সে না ঠিকমতো কোঅর্ডিনেশন করে না। আর এখানে প্যাম্পোজেরও একটা ফ্লস ছিল, সেটা হচ্ছে সে খুব ফাস্ট এই যে চেকলিস্টগুলো না সেগুলো আর কি খুব ফাস্ট চেকিং করতো। এখানে তারও কিছু প্রবলেম ছিল। আবার আরও বেশি প্রবলেম ছিল যে দুজন পাইলটের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তারা এরকম বহুবার কমপ্লেন করছে যে তাদের মধ্যে অ্যাটিটিউড প্রবলেম আছে। প্লেনটা যখন 12,000 ফিট উপরে উঠতেছে তখনই না অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছিল, কেবিনে একটা অ্যালার্ম বাজতেছিল, ওয়ার্নিং অ্যালার্ম বাজতেছিল। তো তখন ভেতরের যে পাইলটস তারা এটা চিন্তা করলো যে অ্যাজিউম করলো এটা একটা গ্লিচ। তখন তারা সাথে সাথে নিচে যে ডিসপ্যাচার থাকে তাকে কন্ট্যাক্ট করার ট্রাই করে। ডিসপ্যাচারকে কল দেয়, ডিসপ্যাচারকে জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের গ্লিচ চলতেছে, ট্রাই টু ফিক্স দিস ওয়ান, কীভাবে ফিক্স করব। তখন সে একটু অবাক হয় যে 12,000 ফিট উপরে যে এই ধরনের গ্লিচের জন্য অনেক জোরে জোরে অ্যালার্ম বাজবে, এটা একটু অ্যাবসার্ড।
তারপরে সে যখন আনসার দিতে পারতেছিল না ওদের কোয়েশ্চেনের, তখন সে তার ফোনটা পাস করলো অ্যালেনের কাছে, যে কিনা নিচে ওই যে যখন ইন্সপেকশন চলতেছিল তখন ইন্সপেকশন করছিল। তো অ্যালেন ফোন যখন নেয় তখন অ্যালেন ওদের জিজ্ঞেস করে কি হয়েছে, তখন ওরা বলে যে এরকম একটা সাউন্ড হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো গ্লিচ। তখন হঠাৎ করে হ্যান্স বলে যে ভেন্টিলেশন কুলিংটা মোস্ট প্রবাবলি অফ আছে। তারপর কিছুক্ষণ পর আবার বলতে থাকে যে না না না, এটা অফ নাই। তখন এই অ্যালেন মানে সে ভাবতে থাকে যে প্রেশারাইজেশন মোড আর ভেন্টিলেশন কুলিং এই দুটোর লাইনটা না কাছাকাছি। তো সে তখন অ্যাজিউম করে যে আচ্ছা ওরা কি প্রেশারাইজেশন মোডটা অন করছিল, ওরা কি দুটার মধ্যে পার্থক্য করতে পারতেছে। তখন সে বারবার বলতেছে, জিজ্ঞেস করতেছিল যে তুমি কি প্রেশারাইজেশন মোডটাকে অটো করেছো নাকি এখনো ম্যানুয়াল আছে, কথাটা জিজ্ঞেস করতেছিল। কিন্তু ওই পাশ থেকে রেডিও সাইলেন্স, কোনো কথা আসতেছে না, কোনো উত্তর দিচ্ছে না। কিছুক্ষণ পর ওই পাশ থেকে উত্তর দেয় যে ওয়ার ইজ দ্য ভেন্টিলেশন কুলিং সুইচ, ওয়ার ইজ দ্য ভেন্টিলেশন কুলিং সুইচ। তখন মানে অ্যালেন একটু টেনশনে পড়ে যায় যে কি হয়েছে। কিন্তু দেন অ্যাগেন যখন ও একটা জিনিস কোয়েশ্চেন করে, ও বলে যে হ্যাঁ এটা তোমার সিটের পেছনে। তো সিটের পেছনে বলার পর থেকে প্লেনের সাথে আর যোগাযোগ অ্যালেন করতে পারছিল না। অ্যালেন হ্যালো বললেও কোনো আনসার পাচ্ছিল না। ইট ওয়াজ রেডিও সাইলেন্স। 6:29 বাজে তখন। ডিসপ্যাচার আবার যোগাযোগ করার চেষ্টা করতেছিল প্লেনটার সাথে যে সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু কোনোভাবেই প্লেনের সাথে যোগাযোগ করতে পারতেছিল না। আর কিছুক্ষণ পরই প্লেনটা অ্যাথেন্সের এয়ার স্পেসের ভিতরে ঢুকে গেছে, আর এটিসির কলটা ট্রান্সফার হয়ে অ্যাথেন্সের যে এটিসি তার কাছে ট্রান্সফার হয়। তো ওই টাইমের পর থেকে 40টা মিনিট সবাই ট্রাই করে হেলিওস ফ্লাইট 522 সাথে যোগাযোগ করার, কিন্তু কেউই ফ্লাইটের সাথে যোগাযোগ করতে পারতেছিল না। কিন্তু যখন ফ্লাইটের গতিবিধি দেখতেছিল তখন তারা দেখতেছিল যে ফ্লাইটটা নর্মাল চলতেছে। নিজের থেকে তারা চিন্তা করছে যে হয়তো এটা রেডিও সিস্টেমটা নষ্ট হয়েছে। সন্দেহ তখনই তাদের হয় যখন কিনা ফ্লাইটটা যে নর্মাল রুটে যাচ্ছিল, হঠাৎ করে ওটা টার্ন নিয়ে যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকেই আবার ব্যাক করে। অ্যান্ড দেন ওই প্লেনটা একটা সার্কেলের মধ্যে বারবার রোটেট করতে থাকে। তখনই নিচে থেকে তারা বুঝে গেছে যে সামথিং ইজ টেরিবলি রং। অ্যান্ড তারা সাথে সাথে দুটো ফাইটার জেট পাঠায় F-16। 8:32-এর মধ্যে ফাইটার জেটগুলো হেলিওস ফ্লাইট 522-র দুই পাশে চলে আসে এবং তারা দেখার চেষ্টা করছিল, বোঝার চেষ্টা করছিল যে আসলে কি হয়েছে। পাইলট দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকায় আছে যে প্লেনের যে পাইলট সে কন্ট্রোল প্যানেলের উপর মুখ থুবড়ে পড়ে আছে এবং আরেকজন পাইলট নাই। অনেকক্ষণ পরে তারা দেখে যে আরেকজন পাইলট আসলে উল্টো হয়ে কিছু একটা করছে এন্ড ওভাবেই অজ্ঞান হয়ে আছে, মানে ওভাবেই পড়ে আছে উল্টো হয়ে। পরে এটা আসলে বোঝা যায় যে ওই যে জিজ্ঞেস করছিল না ভেন্টিলেশন কুলিং সিস্টেমের সুইচটা কোথায়, অ্যান্ড অ্যালেন বলছিল পেছনে। সো তার মানে ওই পেছনে যখন হাত দিছে তখনই সামথিং হ্যাপেন উইথ হিম। সে আরো খেয়াল করে কেবিনের ভিতরে প্রত্যেকটা যাত্রী একদম নিথর হয়ে পড়ে আছে, কারো মধ্যে কোনো মুভমেন্ট নাই। আর সব থেকে হরবল হচ্ছে সামনে যে অক্সিজেন মাস্কগুলো সেগুলো ঝুলছে। প্লেনে জীবন্ত কেউ নাই। এটা একটা গোস্ট ফ্লাইট হয়ে গেছিল। ইট ওয়াজ আ গোস্ট ফ্লাইট। প্লেনটা একা একা কোনো লিভিং হিউম্যান বিং ছাড়াই একটা রুটের মধ্যে বারবার ঘুরছিল। এরপরে যে কনভারসেশনস গুলো এগুলো হচ্ছে দুই ফাইটার জেটের ভিতরে কনভারসেশন হচ্ছিল যে তারা কি কি দেখতেছিল না দেখতেছিল। অ্যান্ড 8:49-এ তারা হঠাৎ করে খেয়াল করলো যে ভেতরের কেবিন থেকে একজন খুব আস্তে আস্তে হেঁটে ককপিটের কাছে গেল, যে কানে ওই প্লাগটা লাগাইলো অ্যান্ড সে কিছু একটা করতেছে। এপাশের যে ফ্লাইট F-16-এর যে পাইলট সে বারবার তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছে, কিন্তু কোনো রেসপন্স ছিল না। জাস্ট 1 মিনিট পরে 8:49 তো 8:50-তে এক সাইডের ইঞ্জিন বন্ধ, বিকজ ফুয়েল শেষ প্রায়। তারপরে কিছুক্ষণ পরে এই দুজন তো যোগাযোগ করছে এই ফাইটার প্লেনের পাইলটরা, কিছুক্ষণ পরেই সেকেন্ড যে ইঞ্জিনটা সেটাও গন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যখন কিনা ভেতরের যে লোকটা
যে কিনা ককপিটে আসছে লাস্ট মোমেন্টে, সে সরাসরি ফাইটার জেট F-16 এর পাইলটের দিকে তাকায় এবং তাকায় খুব আস্তে করে হাতটা উঁচু করে, তার দিকে ইন্ডিকেট করে এবং সে হাতটা নিচু করে দেখায় যে তারা আসলে ডিসেন্ডিং, তারা নিচের দিকে যাচ্ছে। অ্যান্ড এরপরে আসলে ফাইটার প্লেনের যে পাইলট, সে বারবার সবাইকে বলতে থাকে যে মেইডে মেইডে, কারণ একটা সিভিলিয়ান প্লেন ক্র্যাশ করতেছে। Δεν ανταποκρίνεται με οπτικό σήμα διαχειρός, έδειξε ότι με βλέπει. Αλήθεια. Συνεχίζει τα περάστα 7.000 το αεροσκάφος. Ποστών αρνητικών στα 5.000 πόδια με πορεία 2.18. Πρόκειται για κατατομάμο. Αθήνα, το αεροσκάφος αυτή τη στιγμή πάει για το έδαφος. Altitude. 103 μέσα 23 μίλια. 23. Altitude. Mayday, Mambo, έχουμε πρόσκρουση πολιτικού αεροσκάφους. Έχουμε πρόσκρουση πολιτικού αεροσκάφους. Mayday. Ελήφθη. Σας αναφέρω συντεταγμένες, Mambo. Αναφέρετε συντεταγμένες. Έχει προσκρούσει σε κορφή βονού. Mayday. Ελήφθη, αναμένετε συντεταγμένες. এটা এত ফাস্ট ডিসেন্ডিং যে নিচের যে ডিসপ্যাচার্সরা আছে তারাও নিজেদেরকে গুছায় নিতে পারতেছে না। অ্যান্ড এই ফ্লাইটটা চালু হওয়ার 9 ঘন্টা 3 সেকেন্ড অ্যান্ড 32 মিনিট পর গ্রামাটিকো ভিলেজে প্লেনটা ক্র্যাশ করে। প্লেনে ছিল 121 জন যাত্রী এবং প্রত্যেকেই মারা যায়। নাও হোয়াট হ্যাপেন্ড? রিপোর্টে পাবলিশড হয় যে এই 121 জন যাত্রীর মধ্যে ম্যাক্সিমামই অ্যালাইভ ছিল, কিন্তু তারা অজ্ঞান হয়ে গেছিল অক্সিজেনের অভাবে। ইউ রিমেম্বার দ্যাট প্রেশারাইজেশন মোড, যখন কিনা ওইটা ম্যানুয়ালে সিলেক্ট করা থাকে তখন প্লেনের ভেতরের যে এয়ার প্রেশার সেটা অ্যালটিটিউডের সাথে মেনটেন হয় না অটোমেটিক্যালি, ওইটাকে ম্যানুয়ালি পাইলটকে এন্ট্রি করে নিতে হয়, পাইলটকে ফিক্স করে নিতে হয়। যখন অটোতে থাকে তখন ওইটা অটো প্রেশারাইজেশন মোড আর কি চলতে থাকে। তো এখানে পাইলট দুজনই, এত অভিজ্ঞ পাইলটের এই একটা বড় ভয়ঙ্কর ভুল, এই জাস্ট একটা সুইচের জন্য 121টা লাইফ গন। যখনই কিনা ওই প্লেনটা উপরের দিকে উঠতেছিল 12,000 ফিট উপরে, তখন থেকেই প্লেনের ভেতরের যে অক্সিজেন লেভেলটা ওইটা মেনটেন হচ্ছিল না। আর প্লেনের হাইফোক্সিয়া, যেটাকে বলে হাইফোক্সিয়া আর হাইপক্সিয়া, আমি সায়েন্সের স্টুডেন্ট না, আমি এটা একদমই জানতাম না, আমি আজকে এটা নিয়ে অনেক পড়াশোনা করছি যে এটা এমন একটা স্টেট যখন আপনার বডিতে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন আসবে না, তখন আপনি জাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই এই স্টেটে চলে যেতে পারেন। এই স্টেটের সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে আপনি বুঝবেনও না আপনার সাথে কি হচ্ছে, আপনার ইরিটেশন ফিল হবে, আপনার কেমন কেমন অস্থির লাগবে, আপনি বুঝবেন না যে আপনার সাথে আসলে কি হচ্ছে, আপনি একটা কনফিউশনের মধ্যে থাকবেন, আপনার ভিশন ব্লার হয়ে যাবে। যেটা কিনা প্রথমে যখন ডিসপ্যাচারকে কল দিয়েছিল হান্স যে তার এখানে ভেন্টিলেশন কুলিং যেই সিস্টেমটা আছে ওইটা অফ, তখন থেকে পাইলটের সাথে শুরু হয়েছিল। আর যে অ্যালার্মটা বাজতেছিল টেক অফ করার পর প্লেনটা, এটা আসলে ছিল কেবিনের ভেতরে প্রেশার যে কমে যাচ্ছিল বাতাসে সেটার অ্যালার্ম। কিন্তু এত বড় একটা অ্যালার্মও দুজন খুব দক্ষ ক্যাপ্টেন মিস করে, বিকজ তারা অলরেডি হাইপক্সিয়ার এমন একটা স্টেটে চলে যায় যখন কিনা তারা কি যে হচ্ছে, কিভাবে হচ্ছে, নিজের বডির উপর কন্ট্রোল নাই, কনফিউশনের একদম চরম পর্যায়ে, অ্যান্ড অলসো ভিশন ব্লার হয়ে যাওয়ার একটা পর্যায়ে, অ্যান্ড ফাইনালি আপনি অজ্ঞান হয়ে যাবেন। ম্যাক্সিমাম মানুষ 5 থেকে 10 মিনিটের মধ্যে মারা যায়। আর এইখানে এত হাই অ্যালটিটিউডে প্লেনের ভেতরে এই হাইফোক্সিয়া ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। ফ্লাইটের ভিতরে যতটুকু অক্সিজেন ছিল ওইটাই 12 মিনিট খুব অনায়াসে চলা যেত, অ্যান্ড 12 মিনিট ওয়াজ এনাফ, কারণ একটা সার্টেন অ্যালটিটিউডে যাওয়ার পর থেকেই প্লেন বারবার তাদেরকে অ্যালার্ম দিচ্ছিল যে প্রেশারাইজেশন মোডটা ঠিক নাই, ভেতরের যে প্রেশার সেটা ঠিক নাই। কিন্তু আমাদের এই দক্ষ পাইলট দুজনই এই অ্যালার্মটা মিসরিড করে, যার জন্য তারা ওই প্রেশারাইজেশন মোডটা ঠিকভাবে আর কি অ্যাডজাস্ট করতে পারে না, যার জন্য তারা নিজেরাও হাইপোক্সিয়াতে ভুগতে থাকে এবং তারা নিজেরাও বুঝতে পারতেছিল না যে কি হচ্ছে। ভেন্টিলেশন কুলিং যে পয়েন্টটা, যে সুইচটা সে খুঁজতেছিল হান্স, যখন সে পেছনের দিকে ওইটা বন্ধ করতে যায় ওই তৎক্ষণাৎই সে অজ্ঞান হয়ে যায়, আর তার পাশের যে পাইলট সেও অজ্ঞান হয়ে যায়। তার মানে ককপিটে এখন আর
সজ্ঞানে কোনো পাইলট ছিল না যে কিনা এই ফ্লাইটটা চালাচ্ছিল। আর কেবিন ক্রুরা কোনো একটা কারণে ককপিটের দিকে আসে না। এটা একটা বড় রহস্য এই হেলিওস 522 যে এরকম একটা প্রবলেম হচ্ছিল অ্যান্ড ককপিটের সাথে কেবিন ক্রুদের কোনো ধরনের যোগাযোগ স্থাপন হচ্ছিল না। কারণ যদি হইতো তাহলে তারা বুঝতে পারতো যে দেয়ার ইজ সামথিং রং উইথ দোজ পাইলটস। তারা ভাবছিল হয়তো যে পাইলট খুব ফাস্ট একটা সেফ অ্যালটিটিউডে নামায় নিয়ে আসবে প্লেন, কিন্তু যখন কিনা অলরেডি 12 মিনিটের মধ্যে খুব অল্প সময় তাদের কাছে আর ওই অক্সিজেন সিস্টেমটা কাজ করার মতো অক্সিজেন আছে, তারা গ্যাসপিং করতেছিল এয়ারের জন্য। অ্যান্ড আফটার সাম টাইম প্রত্যেকটা মানুষ হাইপক্সিয়ার এমন একটা স্টেটে চলে যায় যে ইউ ক্যানট ফিল এনিথিং। যে কিনা লাস্ট মুমেন্টে এই ফ্লাইটে জয়েন করেছিল, অনলি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সে অসুস্থ হয়ে গিয়েছিল তার খালি জায়গা পূরণ করতে, তাও আবার তার গার্লফ্রেন্ড এই ফ্লাইটে ছিল এই জন্য, এবং তার এক্সপিরিয়েন্স আছে একজন পাইলটের হিসাবে প্লেন চালানোর, তো এই প্লেন না এই বোয়িং চালানোর তার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তার আর কি ফ্লাইট চালানোর এক্সপিরিয়েন্স আছে। শুধুমাত্র সে তার একটু জ্ঞান ফেরত পায় এবং সে সাথে সাথে ককপিটের দিকে চলে যায় এবং সে চেষ্টা করে প্লেনটাকে বাঁচানোর, এই 121 জন মানুষকে বাঁচানোর, ইনক্লুডিং হিম। এবং সে যে কানে হেডফোন নিয়ে কথা বলছিল না, তখন আসলে সে একটা রেডিও ফ্রিকোয়েন্সি সেট করেছিল যেটা কিনা রং ছিল, বাট সে সেট করেছিল এবং সে বলছিল মেইডে মেইডে মেইডে। আর লাস্ট মোমেন্টে সে শুধুমাত্র এই শব্দগুলোই শুনছিল যখন প্লেন বলে না যে পুল অফ, সামনে টেরেন আছে, জাস্ট পুল অফ পুল অফ। অ্যান্ড লাস্টলি সে বুঝতে পারতেছিল যে দ্যাটস ইট, যতই চেষ্টা করুক না কেন, দ্যাটস ইট। আর তখনই সে ফাইটার প্লেনের পাইলটের দিকে তাকিয়ে তাকে উল্লেখ করতে থাকে, তাকে নিচে পয়েন্ট আউট করে দেখাতে থাকে যে প্লেনটা আসলে ক্রাশ করছে। শুধুমাত্র একটা সুইচ অ্যান্ড দিস মাচ বিগেস্ট মিস্টেক, 121টা লাইফ, যেখানে কিনা অনেকেই ছিল ফুল ফ্যামিলি, আবার অনেকেই ছিল প্যারেন্টস তার বাচ্চাদেরকে গ্র্যান্ড ফাদার মাদারের কাছে রেখে আসে। এখানে একটা মেমোরিয়াল করা হয় 121 জন যাত্রীর জন্য, এবং তারা ফাইনালি অনেক বড় অনুদানও পায়। অ্যান্ড ফাইনালি এই হেলিওস 522 অনেক বড় একটা জরিমানা পায়, ফাইনালি এটা শাট ডাউন হয়ে যায়। বাট এটা কি কোনোভাবে জাস্টিস ছিল? কারণ হান্স যে কিনা 3 মাস আগে জাস্ট এই সেম রিজনের জন্য আরেকটা এয়ারওয়েজ থেকে ফায়ার্ড হয়েছিল, সেই এসে এখানে জয়েন করেছিল, কারও কোনো ভ্রুক্ষেপ ছিল না, কেউই বুঝতে পারে নাই। সো ইজ দিস ইভেন মেক সেন্স? শুধুমাত্র এটার জন্যই হেলিওস 522 যে ফাউন্ডার আছে তাকে ম্যানস্লটারের চার্জে অভিযুক্ত করা হয়। অ্যান্ড ইয়েস, দ্যাটস ইট, দ্যাটস হাউ এই প্লেনটার নাম হয়ে যায় গোস্ট ফ্লাইট। কারণ এই প্লেনটা 1 ঘন্টা ধরে কোনো পাইলট, কোনো কো পাইলট, কোনো জীবিত যাত্রী, জীবিত না অ্যাকচুয়ালি, সজ্ঞানে থাকা যাত্রী নিয়ে উঠছিল না। 1 ঘন্টা ধরে এই ফ্লাইটটা বারবার হেল্প চাচ্ছিল, কিন্তু আসলে কেউই বুঝতে পারছিল না যে আসলে তারা কি হেল্প চাচ্ছে। দ্যাটস দ্য স্টোরি অফ ফ্লাইট 522. সো আই হোপ ইউ লাইক টুডেজ স্টোরি। এই ধরনের আরও স্টোরি শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে হরর স্টোরিজও বলি, অ্যান্ড আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হোপ টু সি ইউ গাইজ সুন। আল্লাহ হাফেজ।